চ্যাপ্টার ৩১৯ অড্রের অ্যাডভেঞ্চার। এমপ্রেস বড়োর আর্ল হল এর সেই বিশাল আর বিলাসবহুল ভিলা। এই সময়ে অড্রের পিয়ানো প্র্যাকটিস করার কথা ছিল, কিন্তু সে তার সাজগোজের টেবিলের সামনে চুপচাপ বসে থাকল। সে ভাবছিল আজ সন্ধ্যায় কিভাবে সে রোজেলের ডায়েরি পড়বে এবং সেটা মুখস্থ করে ফেলবে। হঠাৎ তার চারপাশটা কেমন ঝাপসা হয়ে গেল। চারদিক থেকে একটা সীমাহীন ধূসর সাদা কুয়াশা দানা বাঁধতে শুরু করল। সেই ধূসর কুয়াশার মাঝখানে মিস্টার ফুল এর অবয়ব অনেক উঁচুতে বসে থাকতে দেখা গেল। তিনি অস্পষ্ট এক মানুষের প্রার্থনা শুনছিলেন। সেই মানুষটি বলছিল, আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি আশা করি কেউ আমাকে রোজেলের ম্যানুস্ক্রিপ্ট অফ ক্রিয়েটিভিটির ভেতরে রাখা সেই বুকমার্কটা ছুঁতে সাহায্য করবে। মিস্টার ফুল কিভাবে জানলেন যে আজ সন্ধ্যায় মিউজিয়াম বন্ধ হওয়ার পর আমি রোজেল মেমোরিয়াল এক্সিবিশন দেখতে যাব? তিনি কিভাবে জানলেন যে সেখানে কিছু জিনিস ছোঁয়ার সুযোগ আমার হবে? অড্রে একদম অবাক হয়ে বসে থাকল। সে যেমন অবাক হল, তেমনি তার কাছে বিষয়টিকে খুব একটা অস্বাভাবিক মনে হল না। মিস্টার ফুলের মতো একজনের পক্ষে এই সামান্য বিষয়টুকু জানা তো খুবই সহজ কাজ। তিনি এটা কিভাবে জানলেন সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই সাধারণ কোনো বিয়ন্ডারের। অড্রে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই মিস্টার ফুল শান্ত আর গম্ভীর গলায় কথা বলে উঠলেন। তিনি বললেন, তুমি চাইলে এই অনুরোধটা গ্রহণ করতে পারো, আবার নাও করতে পারো। অড্রে 2 সেকেন্ডের জন্য চিন্তা করল। তারপর সে বলল, সম্মানিত মিস্টার ফুল, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু সফল হওয়ার গ্যারান্টি দিতে পারছি না। আসলে ওই 5 পাউন্ড পুরস্কারের ওপর তার তেমন কোনো লোভ ছিল না। সে এই মিশনটা গ্রহণ করল কারণ তার খুব কৌতূহল হচ্ছিল। এম্পারার রেসেলের ফেলে যাওয়া ওই বুকমার্কটার বিশেষত্ব কি, যেটা মিস্টার ফুলের অনুসারীর কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি এর জন্য যে কোনো মূল্য দিতে রাজি? তাছাড়া আজ তো আমি এমনিতেও রোজেলের ডায়েরি দেখতে যাচ্ছি, তাই কাজটা সেরে ফেলা সহজ হবে, অড্রে মনে মনে ভাবল। কুয়াশার ভেতর থেকে মিস্টার ফুল আলতো করে মাথা নাড়ালেন। তিনি শুধু একটা শব্দে উত্তর দিলেন, ঠিক আছে। চোখের সামনে থেকে সেই দৃশ্যটা মিলিয়ে যেতেই অড্রে আয়নার দিকে তাকাল। সে নিজেকে খুব খুঁটিয়ে দেখল। তার ভেতরে একই সাথে উত্তেজনা আর ভয় কাজ করছিল। সে রাতের অপারেশনের জন্য পরিকল্পনা করতে শুরু করল। আমি এমন কিছু করব না যাতে ওরা কিছু সন্দেহ করতে পারে। মিস্টার ফুলের অনুসারী পরে যা-ই করুক না কেন, আমি যেন কোনোভাবেই সন্দেহের তালিকায় না পড়ি। শুধু ওই বুকমার্কটা ছোঁয়া একদম ঠিক হবে না। ওটা হারিয়ে যাওয়ার সাথে সাথেই সবার চোখ আমার ওপর পড়বে। হ্যাঁ, তাই আমাকে অন্য সব জিনিসের ওপর সমান আগ্রহ দেখাতে হবে। বুকমার্কটাই যে আমার আসল লক্ষ্য, সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। পুরো কাজটা খুব সাবধানে আর যুক্তিপূর্ণভাবে করতে হবে। কিন্তু কিভাবে আমি কাজটা করব যাতে কেউ কিছু বুঝতে না পারে? ওটা তো স্রেফ একটা বুকমার্ক। অড্রের চোখ তার ড্রেসিং টেবিলের ওপর ছড়ানো জিনিসগুলোর ওপর দিয়ে ঘুরে আসল। হঠাৎ তার নজর পড়ল একটা খোলা গয়নার বাক্সের দিকে। সেখানে একজোড়া দামি রত্নখচিত কানের দুল রাখা ছিল, যার পেছন দিকে সরু সূঁচের মতো হুক আছে। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে ভ্রু কুঁচকে হাসি মুখে নিজের মনেই ফিসফিস করে বলল, সুসির সাহায্য পেলে এটা বোধহয় করা সম্ভব। তখন সন্ধ্যা 6টা বাজে। বছরের এই সময়টাতে ব্যাকল্যান্ডে সূর্যের দেখা মেলাভার। শহরটা এখন অন্ধকারে ডুবে আছে। রাস্তার গ্যাস ল্যাম্পগুলো এর মধ্যেই জ্বলে উঠেছে। রয়্যাল মিউজিয়াম সাধারণ দর্শকদের শেষ দলটিকে বিদায় জানিয়ে দিয়েছে। ঠিক এরপরই সেখানে একদল বিশেষ অতিথি আসলেন। তাদের মধ্যে ছিলেন এক কাউন্টের মেয়ে, এক ডিউকের সন্তান আর এক তরুণ ভাইকাউন্ট। মেশিনারি হাইভ মাইন্ড জানত যে অভিজাত পরিবারের এই ছেলেমেয়েরা প্রায় উল্টোপাল্টা ঝামেলা পাকায়। তাই তাদের পাহারা দেওয়ার জন্য মেশিনারি হাইভ মাইন্ডের ওয়েস্ট বড়ো স্কোয়াডের ক্যাপ্টেন ম্যাক্স লিভারমর নিজে উপস্থিত ছিলেন। তিনি একজন নিরাপত্তা রক্ষীর ছদ্মবেশ নিয়ে তাদের খুব কাছাকাছি থাকলেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তার চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ানো ছিল আর চোখে একটা মনোকল লাগানো ছিল। তাকে দেখতে অনেকটা কলেজের প্রফেসরের মতো লাগছিল। আসলে ওই মনোকলটা ছিল একটা সিল্ড আর্টিফ্যাক্ট, যার কোড নেম 3328। এর নাম ছিল আই অফ ক্রিস্টাল। এই মনোকল দিয়ে ম্যাক্স লিভারমর সরাসরি আত্মা, ভূত আর প্রেতাত্মা দেখতে পেতেন। তাই বিয়ন্ডাররা যদি অশরীরী কিছু ব্যবহার করে চুরি বা ঝামেলা করতে চায়, তবে তাদের ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই এই সিল্ড আর্টিফ্যাক্টের একটা বড় সমস্যাও আছে। এটা খুব সহজেই ভূত বা ছায়ার মতো দানবদের নিজের দিকে আকর্ষণ করে। বেশি সময় ধরে এটা পরে থাকলে চোখের অপূরণীয় ক্ষতি হতে পারে। ব্যাকল্যান্ডের এই অন্ধকারে মেয়েটাকে উজ্জ্বল সূর্যের মতো লাগছে ম্যাক্স লিভারমর মুগ্ধ হয়ে তার পাশে থাকা সোনালি চুলের আর সবুজ চোখের মেয়েটির দিকে তাকাল।
অড্রে খুব আগ্রহ নিয়ে সোনা দিয়ে বাঁধানো আর নকশা করা একটা টয়লেটের দিকে তাকিয়ে থাকল। সে পাশের গাইডকে জিজ্ঞেস করল, এটাই কি আধুনিক যুগের প্রথম টয়লেট? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি রোজেলের যত অবদান আছে তার মধ্যে এটা অন্যতম শ্রেষ্ঠ। এর সাথে সাথে যে সুয়ারেজ ব্যবস্থা তৈরি করা হয়েছিল তা ট্রায়ারের রাস্তা থেকে ময়লা দূর করে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। গাইড আসলে মল শব্দটা বলতে চাচ্ছিল, কিন্তু সামনের সুন্দর মেয়েটিকে দেখে সে মার্জিত শব্দ ব্যবহার করা ভালো মনে করল। অড্রে কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করল, আমি কি এটা একটু ছুঁয়ে দেখতে পারি? এটা কি এখনও আগের মতো ব্যবহার করা যায়? ভাইকাউন্ট গ্লেন্ট পাশ থেকে হেসে জিজ্ঞেস করল, তুমি এটা নিয়ে এত আগ্রহী কেন? ওটা যতই পুরনো হোক না কেন, শেষ পর্যন্ত ওটা একটা টয়লেটই। বাকি অভিজাত ছেলেমেয়েরা হাসাহাসি শুরু করল। না গ্লেন্ট, তুমি বুঝতে পারছ না, এটা মানব সভ্যতার এক পরম গৌরব। অড্রে মৃদু হেসে উত্তর দিলেও মনে মনে খুব বিরক্ত হল। মিস্টার ফুলের অনুসারীর অনুরোধ না থাকলে আমি কোনোদিনও এটা করতাম না। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। গাইড তখন বলল, মিস হল একদম ঠিক বলেছেন। মানব সভ্যতার গৌরব শুধু যুদ্ধাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা আমাদের জীবনের প্রতিটি খুঁটিনাটি জিনিসের মাঝেও লুকিয়ে আছে। মিস, আমি জানি না এটা এখনও ব্যবহার করা যাবে কিনা, কারণ কেউ এখন আর এটা ব্যবহার করে না। গাইড একবার ম্যাক্স লিভারমোরের দিকে তাকাল। ম্যাক্স লিভারমোর মাথা নেড়ে সম্মতি দেওয়ার পর গাইড আবার কথা বলা শুরু করল। আপনি এটা ছুঁয়ে দেখতে পারেন, এমনকি পানির ট্যাঙ্কের ঢাকনা খুলে ভেতরের যান্ত্রিক কাঠামোও দেখতে পারেন। তবে সাবধানে করবেন। ধন্যবাদ। অড্রে দেখল নিরাপত্তা রক্ষী কাঁচের দেওয়ালটা সরিয়ে দিয়েছে। সে দ্রুত 2 পা এগিয়ে গেল আর তার সাদা রঙের জালের দস্তানা পরা হাত দিয়ে ফ্ল্যাশ বাটনটা খুব সাবধানে স্পর্শ করল। এরপর সে ধীরে ধীরে পিছিয়ে আসলো আর হেসে বলল, ঠিক আছে, এটুকুই থাক। আমার কৌতূহল মিটেছে। আমি আর ওটার কোনো ক্ষতি করতে চাই না। সে নিজেকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে তাকে একজন সরল আর কৌতূহলী কিশোরী সেজে থাকতে হবে। এরপর তারা সেই হলরুমে ঢুকল যেখানে রোজেলের ডায়েরি রাখা ছিল। কিছুক্ষণ পরিচয়ের পর অড্রে আবার জিজ্ঞেস করল, আমি কি এই নোটবুকটা একটু উল্টেপাল্টে দেখতে পারি? আমরা সবাই এই অদ্ভুত চিহ্নগুলো নিয়ে খুব কৌতূহলী। শুনলাম যে কাগজ অনেকদিন হয়ে গেলে বাতাসের সংস্পর্শে আসলেও নাকি নষ্ট হয়ে যায়। সেখানে হাত দিয়ে ছোঁয়া তো আরও বিপদের কথা। এটা বোধহয় সম্ভব হবে না, তাই না? সে তার চোখের পাতা পিটপিট করল, যাতে তার চোখের চাউনিতে সরলতা আর আগ্রহ ফুটে ওঠে, সাথে একটুখানি মন খারাপের ছাপও থাকল। গাইড আবার ম্যাক্স লিভারমোরের দিকে তাকাল এবং তার অনুমতির অপেক্ষায় থাকল। ম্যাক্স লিভারমোর সম্মতি দিলে গাইড হাসি মুখে উত্তর দিল। চার্চ বিশেষ পদ্ধতিতে এই কাগজগুলো সংরক্ষণ করেছে, যাতে এগুলোকে দেখতে একদম নতুনের মতো লাগে। তাছাড়া আমাদের সাধ্যের মধ্যে থাকলে আমরা আপনাদের সব অনুরোধই রাখার চেষ্টা করব। অবশ্য এর জন্য পরিবেশ পরিবর্তন করতে হতে পারে বা আমাদের পোশাক পাল্টাতে হতে পারে। আপনি এটা উল্টে দেখতে পারেন, তবে বেশিক্ষণ নয়, আর বেশি জোর দেবেন না যেন। অড্রের চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। সে গাইডকে আন্তরিক ধন্যবাদ জানাল। ভাইকাউন্ট গ্লেন্ট এবং অন্য রহস্যপ্রেমীদের সাথে মিলে সে খুব সাবধানে নোটবুকের পাতাগুলো উল্টাল। অড্রে সবটুকু মনে রাখার চেষ্টা করছিল, কিন্তু চিহ্নগুলো এত জটিল ছিল যে খুব অল্প সময়ে সব মনে রাখা অসম্ভব। সে মাত্র 2 পাতার মতো মনে রাখতে পারল। সে ভাবল যদি কোনোভাবে এটার একটা কপি করা যেত। এরপর সে প্রত্যেকটা হলে যাওয়ার পর অন্তত একটা জিনিস ছোঁয়ার অনুরোধ করতে লাগল, এবং সেগুলোতে সফলও হল। কিছুক্ষণ পর তারা রোজেলের সেই সাজানো স্টাডি রুমে গিয়ে পৌঁছাল। অড্রে আগের মতোই স্বাভাবিক আচরণ করতে থাকল আর মাঝে মাঝে কৌতূহলী হয়ে প্রশ্ন করতে থাকল। যখন গাইড সেই ম্যানুস্ক্রিপ্ট অফ ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলা শুরু করল, অড্রের চোখ আবার চিকচিক করে উঠল। সে বলল, আমি কি এটা একটু দেখতে পারি? এই মহান উদ্ভাবক রোজেলের পাণ্ডুলিপিটা কেমন ছিল সেটা দেখার খুব ইচ্ছে আমার। কোনো সমস্যা নেই সুন্দর মিস হল, সম্মানিত ভাইকাউন্ট গ্লেন্ট, আপনারা সবাই এটা দেখতে পারেন। যদি আপনারা চার্চের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তবে আপনারা এটার একটা কপির জন্য আবেদনও করতে পারেন, গাইড হাসি মুখে জানাল। অড্রে যেহেতু গডেসের ভক্ত ছিল, তাই সে শুধু একটা ম্লান হাসি দিল। একই সময়ে সে চুলে হাত দেওয়ার ভান করে তার ডান কানের লতিতে হাত রাখল এবং খুব সাবধানে কানের দুলটা খুলে ফেলল। ঠিক যখন ডেস্কেও কাঁচের আবরণটা খোলা হল, অড্রের সামনে এগিয়ে গেল। সে পাণ্ডুলিপিটা চেপে ধরে খুব স্বাভাবিকভাবে তার ভেতরের বুকমার্কটা টেনে বের করল এবং পাতা উল্টাতে থাকল। ঠিক এই সময় সুসি ইশারা পেয়ে হঠাৎ করে এক কোণার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠল। ঘেউ ঘেউ ঘেউ। সবার নজর সাথে সাথে সুসির দিকে চলে গেল। অড্রে সুযোগ বুঝে তার হাতের তালুতে লুকানো দুলটা দিয়ে বুকমার্কটার গায়ে আঘাত করল। একই সাথে সে তার মনে মনে পাইরেট কিং শব্দটা উচ্চারণ করল। প্রথমে সে হার্মিস ভাষায় এবং পরে প্রাচীন হার্মিস ভাষায় শব্দটা বলল।
কানের দুলের সেই সরু সূঁচ যখন বুকমার্কের গায়ে লাগল, অড্রে হঠাৎ এক অদ্ভুত বাধার অনুভব করল। ঠিক যেন বুকমার্কটা সূঁচটাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। খুবই অস্বাভাবিক একটা বাধা, কিন্তু সেই বাধা চোখের পলকে মিলিয়ে গেল। দুলটার সরু সূঁচ বুকমার্কের গায়ে ছোট্ট একটা ছিদ্র তৈরি করল এবং প্রায় এফোড় ওফোড় করে দিল। সত্যিই একটা প্রতিক্রিয়া হয়েছে। এটার মধ্যে নিশ্চয়ই অদ্ভুত কিছু আছে। অড্রের চোখে বিদ্যুতের মতো চমক খেলে গেল। সে আর দ্বিতীয়বার চেষ্টা করার সাহস করল না। সে বুকমার্কটা আবার টেবিলের ওপর রেখে দিল। তারপর সুসির দিকে তাকিয়ে খুব শান্তভাবে তার পরিচারিকা অ্যানিকে বলল, অ্যানি, ওকে একটু বাইরে নিয়ে যাও। জি মিস। অ্যানি দ্রুত সুসিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। টিং! ঠিক এই সুযোগে অড্রে তার হাতের কানের দুলটা মেঝেতে ফেলে দিল। তারপর সে মাথা কাত করে বলল, দুঃখিত, আমার কানের দুলটা পড়ে গিয়েছে। আরেকজন পরিচারিকা দৌড়ে এসে দুলটা তুলে তাকে পরিয়ে দিল। এই ছোট্ট ঘটনাটা খুব দ্রুতই ঘটে গেল এবং সবাই আবার পাণ্ডুলিপির দিকে মনোযোগ দিল। সব দেখা শেষ হওয়ার পর সেই নিরাপত্তারক্ষী ম্যাক্স লিভারমোর দ্রুত বুকমার্কটা ভেতরে ঢুকিয়ে আবার কাঁচের ঢাকনা বন্ধ করে দিলেন। পরের হলগুলোতেও অড্রে একই রকম আগ্রহ নিয়ে সব দেখল। সে এমন কিছুই করল না যাতে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ জাগে। অবশেষে মিউজিয়াম থেকে বেরিয়ে সে যখন বাড়ি ফিরল, তখন সে একা হওয়ার সুযোগ পেল। সে মিস্টার ফুলের সেই পবিত্র নাম জপ করল এবং পুরো ঘটনার রিপোর্ট দিল। আপনার অনুসারী যা চেয়েছিলেন আমি তা করেছি। আমি ওই বুকমার্কটাতে সামান্য একটু ক্ষতি করেছি, আর ওটাতে সত্যিই একটা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।